এবং জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকা অঞ্চল। জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত আজকে জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা জনগণের হাতে ক্ষমতার পথ শীর্ষক আলোচনার আজকে সভার সভাপতি, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, জুলাই অভ্যুত্থান এটা আসলে এই অভ্যুত্থানের একটা চূড়ান্ত রূপ আমরা জুলাই মাসে আমরা দেখতে পাই, কিন্তু এই সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগে থেকেই। 16 বছর এখানে ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে জনগণ লাগাতার কম বেশি আন্দোলন সংগ্রাম তারা চালিয়েছেন। তারই একটা বিস্ফোরণ আমরা জুলাই অভ্যুত্থান আমরা দেখি। জুলাই অভ্যুত্থান এটা এমন এক অভ্যুত্থান যে অভ্যুত্থান বাংলাদেশের সমগ্র সমাজকে একটা প্রচন্ড একটা ঝাঁকুনি দিতে সক্ষম হয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের জনগণ তাদের শক্তিকে দেখতে পেয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে তারা এখানে আওয়ামী লীগের মতন একটা সংগঠন, যে সংগঠনটা বাংলাদেশের বুর্জোয়া শ্রেণীর সবচেয়ে বড় এবং যা তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠন ছিল, সংগঠিত এমন একটা দলকে এই অভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই অভ্যুত্থান এমন এক ব্যাপক অভ্যুত্থান যা বাংলাদেশে এর আগে বিভিন্ন অভ্যুত্থান সংগঠিত হলেও এই প্রচন্ড অভ্যুত্থানের মাধ্যমে আমরা এর আগে দেখতে পাই নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এই অভ্যুত্থানের কিছু দু একটা স্মৃতি আমি বলবো। আমি প্রতিদিনই বাড্ডা অঞ্চলে রাস্তায় সকাল থেকে আমি অবস্থান নিতাম। সেখানে লড়াই সংগ্রামের সাথে আমি যুক্ত থাকতাম। আমার একদিনের কথা মনে আছে, দিন তারিখ মনে নাই, যেদিন কানাডিয়ান ইউনিভার্সিটির ওই ছাদের উপরে হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ বাহিনীকে সরানো হচ্ছিল। সেদিন আমি সকাল থেকেই ওখানে উপস্থিত। সেখানে আমি দেখতে পাই সকালের দিকে 10টা-11টার দিকে ওই উত্তর বাড্ডার দিক থেকে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ ভাবে তারা অগ্রসর হচ্ছে, কানাডিয়ান ইউনিভার্সিটির দিকে তারা অগ্রসর হচ্ছে। আমরা যারা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছিলাম, তাদের এই অগ্রসর অবস্থা রোধ করার জন্য সেখানে আমরাও প্রতিরোধ গড়ে তুলি। সেখানে ইউরোপের দুই মাথা দিয়ে আমরা অগ্রসর হচ্ছি, উপর থেকে তাদের উপর ইট পাটকেল এসব আমরা ছুটছিলাম। আমি ইউরোপের গোড়ায় অবস্থান করে সেখানে অবস্থান করছিলাম এবং কোথা থেকে যে কারা যে বস্তা ভরে যে ইট দিত সেটা আমি তাদের চেহারা দেখি নাই, কিন্তু দেখতাম যে বস্তা ভরে ইট আসতেছে। আমি সেই ইটগুলো নিয়ে, আমার সামনে ছিল একজন সিএনজি চালক, তার শার্ট পরা দেখে আমি বুঝতে পারছি যে উনি সিএনজি চালক। ওনাকে বললাম যে আপনি সামনের দিক নিয়ে যান। সামনের যে জনগণের যে সৈন্যবাহিনী আমি বলবো, জনগণের যে সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনী থেকে তিনি সেই ইটের বস্তাগুলো এগিয়ে দিতেন। আমি গোড়া থেকে নিয়ে যেতাম, উনি ইটের এই বস্তাগুলো সামনের সারিতে যারা জনগণের সৈন্য ছিল তাদের দিকে নিয়ে যেতেন এবং তারা
আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর যে অগ্রসর, সেই অগ্রসরকে রোধ করতে সক্ষম হয়েছিল। তারা ইউরোপের এই পাশে আর আসতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে দীর্ঘক্ষণ ধরে তাদের সাথে জনগণের এই প্রতিরোধ যুদ্ধ এগুলি চলছিল। একটা পর্যায়ে আমি খেয়াল করলাম, আমার মনে পড়লো যে আমার বাসায় তো অনেকগুলো পানি আছে, পানির বোতল আছে, সেগুলি আমি নিয়ে আসি। সেই পানির বোতল আনতে যেয়ে আমি নিয়ে আসলাম, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এনে রাখলাম এবং সবাই ছাত্ররা অন্যান্যরা পানি নিয়ে গেল, পানি খেলো। এই যে পর্যায়ে এইভাবে যখন চলছে, বিকেলের দিকে দেখি, আমি বাসা থেকে এসে দেখি যে পুলিশ যেখানে আমি দেখে গেছিলাম সেখানে নাই। এসে দেখলাম যে কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদের উপরে জনগণ দাঁড়াতে দাঁড়াতে তাদেরকে ছাদের উপরে নিয়ে চলে গেল। সেখানে আমিও অবস্থান নিলাম এবং একটা পর্যায়ে দেখলাম যে হেলিকপ্টার আসছে। এই হেলিকপ্টারের তারা কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদের উপরে অবস্থান নিয়ে সেখান থেকে পুলিশ বাহিনীকে উদ্ধার করছে। একবার যাচ্ছে, তাদের রেখে আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে। তো হেলিকপ্টার ছাদের উপরে বসে আছে। এমন সময় আমি দেখি যে আমার পাশেই 4 হাত দূরেই 3 জন পড়ে গেল। এর মানে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, 3 জন পড়ে গেল। তা একজন একেবারে জায়গায় নিহত হলেন। জানলাম উনি হলেন রাজধানী কলেজের ছাত্র। আর 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তো এইভাবে প্রতিদিনই দেখতাম আমার সামনে দিয়ে কত লাশ, কত আহত তারা যাচ্ছে হাসপাতালের দিকে, জনগণ নিয়ে যাচ্ছে। একবার দেখলাম ইউরোপের নিচে, আরেকদিনের ঘটনা, ইউরোপের নিচে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, তার গায়ে এসে গুলি লাগলো। কিভাবে যে, উনি তো রাস্তা সোজা নাই, পুলিশ যেদিকে সোজা নাই, তার পাশে দাঁড়ায় গেছে, সেইখানে তার গুলিটা লাগলো কিভাবে। আমরা বলা বলি করছিলাম এটা সম্ভবত কোনো দালানের থেকে, বিল্ডিং থেকে তাকে গুলি ছড়া হয়েছে। সেই গুলিতেই তিনি পড়ে গেলেন এবং তাকে ধরাধরি করে নিয়ে যাও। এক ভ্যানে 2 জন 3 জন করে আহত নিহতদের হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলি যেন কোনো, গুলিটা যেন কোনো ব্যাপারই না এবং হত্যাটাও যেন কোনো ব্যাপারই না, এইরকম একটা বেপরোয়া অবস্থা এখানে আমরা দেখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সব দিনগুলোর যে অবস্থা, শেষে যে 5 তারিখ, সেই 5 তারিখের কথা একটু বলতে হয়। বাড্ডা থানার পাশে যে গলিটা, সেই গলিতে আমি অবস্থান করছিলাম। তো মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস এগুলি চলছে। জনগণও সেইভাবে প্রতিরোধ করার জন্য, পুলিশকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করছে। একটা পর্যায়ে জনগণ তাদেরকে মারতে থানার ভিতরে ঢুকাই দিল এবং থানার দিকে ঢুকানোর পরে আমি ঠিক থানার বরাবর সামনে এসে অবস্থান নিলাম। তো সেখানে দেখি যে মুহুর্মুহু তখনও গুলি চলছে। তো একটা পর্যায়ে গুলি থেমে গেল, ভাবলাম যে এখানে থানায় ঢুকে গেছে, এইখানে গুলি শেষ। কিন্তু তা না, সারা বাংলাদেশে 5 তারিখে যেখানে সমস্ত জায়গাগুলোতে জনগণের দখলে এবং জনগণের পুলিশি হামলা এসব বন্ধ হলো, কিন্তু বাড্ডা থানা সেদিন রাত 10টা পর্যন্ত তারা গুলি চালাতে থাকলো। পরে রাত 10টার পরে এসে সেনাবাহিনী এসে সেই পুলিশদেরকে উদ্ধার করে থানা থেকে উদ্ধার করে নিয়ে যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে প্রতিরোধ, একটা জনগণের এই যে প্রতিরোধ, এই প্রতিরোধ এখানকার যে শাসক শ্রেণী, তারা এখানে ভয় পেয়ে গেল। শাসক শ্রেণী জনগণের এই নিপীড়নমূলক রাষ্ট্রের বিরুদ্ধে যে জনগণের প্রতিরোধ, সেই প্রতিরোধে এখানকার শাসক শ্রেণী ভয় পেয়ে গেল। কিন্তু এবং 5 তারিখে
লক্ষ লক্ষ মানুষের এই যে ঢাকা শহরে অবস্থান, রাস্তা দখল, ঢাকা শহরে অবস্থান, এই অবস্থানের শেষ পর্যন্ত এখানে ফ্যাসিবাদী যে সরকার এবং ফ্যাসিবাদীর প্রতিনিধি শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই অবস্থার ভিতরে একটা আমরা আশাই করতে পারি যে এখানে ফ্যাসিবাদী সরকার উচ্ছেদের পর এখানে যে অন্তর্বর্তী একটা সরকার হবে, সেই অন্তর্বর্তী সরকার হবে জনগণের একটি সরকার, জনগণের প্রতিনিধিত্ব করবে, জনগণের স্বার্থগুলোকে তারা এখানে দেখবে। কিন্তু সেটার বদলে আমরা দেখলাম যে এখানে যে অন্তর্বর্তী সরকার হয়েছে, সেই অন্তর্বর্তী সরকার জনগণের এখানে কোনো যে মৌলিক চাহিদা সেগুলি পূরণ তো দূরের কথা, তারা বরং এখানে 12 তারিখে নির্বাচন হলো, সেই 12 তারিখে নির্বাচনের আগে 9 তারিখে আমেরিকার সাথে এমন একটা চুক্তি করলো যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তারা আমেরিকার এই যে ফ্যাসিবাদী সরকার উচ্ছেদ, ভারতের এইখানে যে আধিপত্য, সেইগুলি আমরা খর্ব করতে পারলাম এই অভ্যুত্থানের মাধ্যমে। খর্ব হলো ঠিকই, কিন্তু এখানে আমেরিকার যে অবস্থানটা আমরা দেখি, এখানে সেই ভোটের 3 দিন আগেই যে এখানে তাদের যে এখানে গোপন যে চুক্তি, সেই চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশকে একেবারে আরেকটা মানে আমরা আরেকটা জায়গায় ভারতের পরিবর্তে আমেরিকার কবলে আমরা পড়লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন তারপর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে এখানে একটা সরকার গঠন হলো, কিন্তু আমরা দেখি যে সেই সরকার যে সরকার গঠন হলো, এই সরকার গঠনের মাধ্যমে আসলে এখানে জনগণের যে জীবন মান, জনগণের এখানে জনগণের যে মৌলিক চাহিদা, সেই সমস্ত বিষয়ে তাদের কোনো লক্ষ্যই নেই। এখানে একটা সংসদ আছে, সেই সংসদে জনগণের কোনো কথাই বলে না। এখানে দেখেন এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা পরপরই দেখলাম যে এই সরকার ইরানের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে, ইরানকে নিন্দা জানাচ্ছে। এখানে আমরা দেখি যে এখানে যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, সেই চুক্তির ব্যাপারে সংসদে কোনো আলোচনা নাই, সংসদে কোনো কথাবার্তা নাই, বরং একজন এমপি এই সংসদেই স্বতন্ত্র একজন এমপি এই আমেরিকার সাথে যে চুক্তি হলো সেই চুক্তির ব্যাপারে কথা বলতে চেয়েছে, কিন্তু তাকে সেখানে এই চুক্তির ব্যাপারে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমরা দেখি আমেরিকার বিভিন্ন লোকজন এখানে ঘন ঘন আমেরিকার লোকজন আসছেন। এই কয়েকদিন আগে এসে গেলেন এখানে ভারতে আমেরিকার যে রাষ্ট্রদূত সার্জিও গর এখানে এসে গেলেন। এখানে এসে প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করলেন, বাণিজ্য, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, নানান বিষয়ে আলাপ আলোচনা করলেন, আলোচনা করলেন। কিন্তু আমরা দেখি যে সেই আলোচনার পরে প্রধানমন্ত্রী কি চাইলেন তার কাছে। প্রধানমন্ত্রী এখানে চাইছেন যে এখানে যে গুদামজাত করা হবে সয়াবিন, তেল, গম, এইগুলির জন্য যে গুদামজাত করা হবে, সেই গুদাম যাতে বিনিয়োগ করা হয়, সেই বিষয়টি নিয়ে এখানে প্রস্তাব করলেন। এর বেশি আর কিছু বলতে পারলেন না। গুদামজাত কেন করা হবে? যাতে আমেরিকার এই যে পণ্য, এই পণ্য যাতে খুব দ্রুত সরবরাহ করার ব্যবস্থা করা যায়, সেই কারণে গুদামজাত করা দরকার। এবং গুদামজাতের কথাই শুধু কিছু বললেন, আমরা পত্র-পত্রিকা দেখলাম, আর কিছু আমরা দেখতে পেলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবার আসতেছে এই সামনের সপ্তাহেই আমেরিকার 45টা বড় প্রতিষ্ঠানের 25টা বড় প্রতিষ্ঠানে 45 জন আরো বড় কর্মকর্তা আসতেছেন, এবং তারা কি নিয়ে আলোচনা করবেন? ওই আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তির অধীনেই তারা এখানে সেই চুক্তি কতদূর বাস্তবায়িত হচ্ছে, কিংবা এই বাস্তবায়ন করতে গেলে আর কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলোই এখানে আলোচনা তারা করবেন।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমেরিকার এই যে গোপন চুক্তি, এই গোপন চুক্তির মাধ্যমে ভারতের হাত থেকে আপাতত আমরা কিছুটা রেহাই পেলেও আমেরিকার কাছে আমরা এই যে গোপন চুক্তি, এই গোপন চুক্তির মাধ্যমে আবার আমরা আষ্টে পৃষ্ঠে আমরা আমাদেরকে বেঁধে ফেলা হয়েছে। এবং এই সমস্ত যে চুক্তি করে এর মধ্যে আবার সৌদির নেতৃত্বে যে 14টি দেশের যে এখানে সামরিক জোট গঠন করা হলো, আপনারা দেখেন এই সমস্ত বিষয়গুলো সংসদে কোনো আলোচনাই হয় না। সংসদে কোনো আলোচনাই হয় না। সংসদ হয়ে গেছে শেখ হাসিনার সময় সংসদ যে অবস্থায় ছিল, একটা ছোট জগন্নাথ, এখনো এই ভোটের নির্বাচিত সরকারের মাধ্যমে সেই ছোট জগন্নাথী সংসদের এখানে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই পথ হলো দুইটা। একটা পথ হচ্ছে এইখানে শাসক শ্রেণীর নির্বাচনের ব্যবস্থা, আর জনগণের প্রকৃত ক্ষমতা, জনগণের প্রকৃত যদি আমরা এখানে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং প্রকৃত ক্ষমতা আমরা যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই নির্বাচনের খপ্পরে, এই নির্বাচনের লাইনের খপ্পরের মাধ্যমে যে কিছু হয় না, সেটা বর্তমান এই নির্বাচিত সরকার সেটা আবার প্রমাণ করে দিচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জনগণের পথ, জনগণ এটা 2 বছর আগে 24শে জুলাই আমাদের শিখিয়েছে, আমরা সেখানে শিখতে পেরেছি। আমরা 24শে জুলাই আমাদের শিক্ষা দিয়েছে, কিন্তু সেই জুলাইয়ের বড় যে দুর্বলতা ছিল, সেই বড় দুর্বলতাটা হচ্ছে যে এখানে জনগণের কোনো নির্দিষ্ট সংগঠন ছিল না, জনগণের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না। সেই কারণে জনগণের এত রক্তদান, এত আত্মহুতির পরেও জনগণ ক্ষমতায় যেতে পারেনি। এখন আমাদের সামনে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই সামনে জনগণের আবার অভ্যুত্থান অনিবার্য, এবং সেই অভ্যুত্থান যেন জনগণের সংগঠন, সুনির্দিষ্ট লক্ষ্য এবং কর্মসূচির অধীনস্থ হয়ে সেই অভ্যুত্থান পরিচালিত হয়, সেই দিকে আমাদের সকলের, এবং যারা এখানে বিপ্লবী সংগঠন করবেন, বিপ্লবী রাজনীতি করবেন, তারা সেই দিকে খেয়াল রাখবেন। এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।